নমস্কার, বাংলা স্ফিয়ারের দ্বিতীয় ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকালবেলা কুন্তল ঘোষের জামিন হয়ে গেল হাইকোর্টে তার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের মামলায়, কিন্তু জেল থেকে মুক্তি হল না। কেন না, সিবিআই মামলায় এখনো পর্যন্ত তিনি জামিন পাননি। দুপুর 1টায় কথা ছিল এই এসএসসি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বাকি সব কুশীলবদের ভাগ্য নির্ধারিত হবে অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। ঠিক তার আগে মিলন মুখার্জি, বিশিষ্ট আইনজীবী, তিনি অন্য একটি মামলা নিয়ে আর্গু করছিলেন। একটার কিছুক্ষণ পর অবধি তিনি তার শুনানি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ বোধহয় বিচারপতিদের খেয়াল হলো যে পূর্ব ঘোষণা মতো দুপুর 1টায় এই জামিন সংক্রান্ত মামলার ফয়সলা শোনাতে হবে, অতএব ওই মামলাটাকে আপাতত কিছুদিনের জন্য অ্যাডজন করে অরিজিৎ বন্দ্যোপাধ্যায় শুধু দুটি বাক্য বললেন যে আমি 14টা অ্যাপ্লিকেশন বেলের, 14টা মানে 14 জন নয়, এক একজনের একাধিক অ্যাপ্লিকেশন আছে, কিন্তু যতজনই অ্যাপ্লাই করেছেন বেলের সবার বেল মঞ্জুর করলাম। মিলন মুখার্জি তখন জানতে চাইলেন যে হুজুর, আপনি কি আর্টিকেল 21-এর আওতায় এসে এই কাজটা করলেন? অরিজিৎ বাবু বললেন হ্যাঁ। আমি ভাবলাম যাক, পার্থ, সুবীরেশ আর কমের তাহলে এরপরে জেল মুক্তি হলো। ওমা, ঠিক তারপরেই এলো অ্যান্টি ক্লাইম্যাক্স। অপূর্ব সিনহা রায় এই যে যারা ছিলেন এই 14টা অ্যাপ্লিকেশন যে 9 জন জমা দিয়েছিলেন সম্ভবত, তাদের মধ্যে 5 জনের জামিন মঞ্জুর করে দিলেন এবং অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ ব্যাপারে তার কোনো মতানৈক্য হলো না। এই 5 জন হলেন, ভাগ্যবান পুরুষ হলেন কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, মোহাম্মদ শাহিদ ইমাম, সুব্রত সামন্ত রয়, চন্দন মণ্ডল। আটকে গেল আসল কুশীলবদের ক্ষেত্রে। তিনি পরিষ্কার বলে দিলেন যে তার সিনিয়র ব্রাদার জাজ অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি একমত হতে পারছেন না, এবং পারছেন না বলেই তিনি বাকিদের বেল মঞ্জুর করলেন না। এখন তারা কারা? তারা হলেন সব তাবড় শিক্ষা বিভাগের মাথা। প্রথম জন অবশ্যই জালি ডক্টরেট পার্থ চট্টোপাধ্যায়, দ্বিতীয় জন সুবীরেশ ভট্টাচার্য, তৃতীয় জন কল্যাণময় গাঙ্গুলি, এছাড়া শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক কুমার সাহা, দি দেন সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তার মানে 1, 2, 3, 4, 5 জন যারা কর্তাস্থানীয়, তাদের কাউকে তিনি বেল দিলেন না। এই ঘটনা আদালতে আকছার ঘটে, এটা ঠিক। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যখন 3 জন, 4 জন, 5 জনের বেঞ্চ বসে, তখন মেজরিটি যা বলে
সেটাই অর্ডার হিসেবে গ্রাহ্য হয়। কিন্তু হাইকোর্টে তো ডিভিশন বেঞ্চে দুজনের বেশি থাকেন না, এবং দুজনের মধ্যে কোনো রায় নিয়ে মতবিরোধ হলে সেই কেসটা রেফার্ড হয় প্রধান বিচারপতির কাছে। এই মামলাটিও প্রধান বিচারপতির কাছেই যাবে। তারপরে তিনি ঠিক করবেন কি করণীয়। এমন হতে পারে যে তিনি তার নিজের এজলাসে মামলাটি নিয়ে শুনানি করলেন, আবার এমনও হতে পারে যে তিনি হয়তো আরেকটা কোঅর্ডিনেট বেঞ্চকে অর্ডার করবেন এ ব্যাপারে চূড়ান্ত নিষ্পত্তি করার জন্য। অবশ্য গপ্প যে সেখানেই শেষ হবে তা নয়, কেননা এই সিদ্ধান্তের বিরুদ্ধে যে যাদের পক্ষেই যাক না কেন, যাদের বিপক্ষে যাবে তারা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যাবেন। ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় মুকুল রোহাতগিকে নিয়োগ করে বসে আছেন সুপ্রিম কোর্টে। সুতরাং আবার যদি রায় তার বিরুদ্ধে যায়, সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। কিন্তু যেটা আজকের পরিণতি, তার মধ্যে কিছুটা তো ট্র্যাজিক এলিমেন্ট আছেই। অরিজিৎ বন্দ্যোপাধ্যায় যখন বললেন সবাইকে, তিনি সব্বার জামিনের আবেদন তিনি মঞ্জুর করেছেন, তখন আমার মনে হয়েছিল যে সম্ভবত বিচারপতি অপূর্ব সিনহা রায়ও সম্ভবত একই কথা বলবেন। তিনি যে একেবারে উল্টো পথে হাঁটবেন সেটা অপ্রত্যাশিত ছিল কিছুটা। তাই নিট ফল দাঁড়ালো, যারা যারা জেলে আছেন তারা আপাতত জেলেই থাকবেন। কুন্তলকে সিবিআই মামলার গাঁট পেরোতে হবে, বাকিদের ভাগ্য তো এখন হাইকোর্টের প্রধান বিচারপতির হাতে। সময় তো কিছুটা লাগবেই। গয়ঙ্গচ্ছ করে যে দেশের বিচার বিভাগ চলে, সেখানে আজকে চাইলাম আর কালকেই শুনানি হলো তা তো নাও হতে পারে। যদিও ধরে নিচ্ছি যে পার্থ চট্টোপাধ্যায় কৌমের যেসব কৌশলী আছেন তারা চেষ্টা করবেন মেনশন করে প্রধান বিচারপতিকে উপর চাপ সৃষ্টি করতে, যাতে যত দ্রুত সম্ভব তিনি বিষয়টির নিষ্পত্তি করার চেষ্টা করেন। সে যাই হোক, এখন আমি খুব মন দিয়ে এই রায়টা পড়তে পেরেছি তা নয়, তার কারণ একটু আগে এটা আমার হাতে এসেছে এবং এটা একটা দুজনে মিলে যে রায় দিয়েছেন সেটা প্রায় 100 পাতার কাছাকাছি হবে। এত অল্প সময়ে খুব মন দিয়ে পড়া, বোঝা এবং যা বুঝলাম সেটা আপনাদের কাছে জলবৎ তরলং করে ব্যাখ্যা করা, এটা কার্যত অসম্ভব। আমি সেই অপচেষ্টা করছিও না। আমি শুধু এইটুকু বলছি যে অরিজিৎ বন্দ্যোপাধ্যায় আসলে যেটা করেছেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সাম্প্রতিক বেশ কয়েকটি মামলায় ঠিক যে কারণে বহু মানুষকে জামিন দিয়েছে, অরবিন্দ কেজরিওয়ালকে দিয়েছে, মনীষ সিসোদিয়াকে দিয়েছে, এমনকি আমাদের অনুব্রত মণ্ডলকে দিয়েছে, সেই প্রিন্সিপালগুলোকে তিনিও তারই ভিত্তিতে তার মনে হয়েছে যে বিনা বিচারে
কোনো ব্যক্তিকে বছরের পর বছর গুম ঘরে রেখে দেওয়া মোটেই উচিত নয়, কেননা সেটা হয়ে যাচ্ছে প্রি ট্রায়াল কনভিকশনের সামিল। তাছাড়া এই যে ট্রাইপড বলে একটা বস্তু সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে, অতএব এই কন্ডিশন যদি কেসে দেখা যায় যে অল দিস আর অ্যাপ্লিকেবল টু দিস কেস, তাহলে তাকে বেল দিতেই হবে। সেই নিয়মকানুনও তিনি উল্লেখ করেছেন। মোটের উপর যেটা কনভেনশনাল উইজডম, যে কোনো মামলায় যদি দেখা যায় একজন বিচার প্রার্থী তিনি মাসের পর মাস, বছরের পর বছর জেলে পচে মরছেন, তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়ে গেছে, এমনকি ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে, বিচার কবে শুরু হবে তার কোনো হদিশই নেই, এই রকম পরিস্থিতিতে সেই ব্যক্তিকে কিছুতেই আর আটকে রাখা উচিত নয়। এবং আমাদের দেশের ক্রিমিনাল ফৌজদারি আইনের যেটা স্তম্ভ, সেটা হলো যত বড় অভিযোগই আনা হোক না কেন, হি উইল বি টেকেন টু বি ইনোসেন্ট টিল প্রুভড গিলটি। অর্থাৎ একজন মানুষ অভিযুক্ত হওয়া মানেই তিনি অপরাধী নন, তিনি জেল খাটলেন বলেই অপরাধী নন। যদিও জেল খাটার ফলে অভিযুক্ত আর অপরাধীর মধ্যে যে ভেদরেখাটা আছে সেটা সাধারণ মানুষ প্রায়শই ভুলে যায়। এইসব ক্ষেত্রে বলা আছে যে একজন মানুষ বিচারের আগেই এতদিন সাজা পেয়ে যাবে, এটা কখনো গ্রাহ্য হতে পারে না। অতএব সেই কৃষ্ণা আইয়ারের যে ডক্ট্রিন, যেটা সুপ্রিম কোর্টে ইদানিং প্রায় সব জামিনের মামলায় পুনরুচ্চারিত হচ্ছে, বেল ইজ দ্য রুল অ্যান্ড জেল ইজ এক্সেপশন, সেই প্রিন্সিপালটাই অরিজিৎ বাবু প্রয়োগ করেছে। তার দিক থেকে যদি দেখা যায়, তিনি যেসব যুক্তি দিয়েছেন, যেসব কেস ল কোর্ট করেছেন, সুপ্রিম কোর্টের বিবিধ অর্ডার নিয়ে এসছেন, তাতে তিনি হি হ্যাজ কোজেন্টলি আর্গুড why they should be granted bail. অন্যদিকে আবার অপূর্ব সিনহা রায় এই 5 জনকে বেল না দেওয়ার প্রসঙ্গে এমন একটা বিষয়কে সামনে এনেছেন যেটা নিয়ে সেভাবে আমরা এর আগে চর্চা করিনি। যদিও মামলাটি যখন এর আগে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে ছিল, তখন বিষয়টি নিয়ে দিনের পর দিন শুনানি হয়েছিল। আজকে অপূর্ব সিনহা রায়ের আদেশের ওই অংশটি পড়ার পরে আমার মনে হলো, এই যে পার্থবাবু সহ শিক্ষা দপ্তরের এই 5 জন পদস্থ প্রাক্তন অধিকর্তার এই দুর্গতির পিছনে আদৌ যদি কেউ দায়ী থাকে, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কাগজে কলমে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকবে না, কাগজে কলমে হয়তো শিক্ষামন্ত্রীর নাম থাকবে, কিন্তু আমরা জানি
আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে মুখ্যমন্ত্রীর সম্মতি ছাড়া গাছের পাতাও নড়ে না। এবার সেই গল্পটা বলে বেশি দীর্ঘায়িত না করে, যদি প্রয়োজন হয় আগামীকাল আমি ভালো করে লেখাপড়া করে আপনাদের সামনে হাজির হব। আজকে বলি অপূর্ব সিনহা রায় কোন ইস্যুটাকে এই বেল রিজেকশনের অর্ডারে খুব গুরুত্ব দিয়েছেন। সেটা হলো পার্থ চট্টোপাধ্যায় যখন অ্যারেস্ট হন তখন তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী। ফলত তার বিরুদ্ধে মামলা করা যাবে কি যাবে না সেই অনুমতি দেওয়ার ক্ষমতা ছিল গভর্নরের হাতে। গভর্নর সেই ক্ষমতাটা প্রয়োগ করে স্যাংশন দিয়ে দিয়েছিলেন। কিন্তু বাকি এই যে এতজন যাদের নাম আমি এক্ষুনি বলে গেলাম, এদের বিরুদ্ধে প্রসিকিউট করার জন্যও সরকারি সম্মতির প্রয়োজন লিখিতভাবে, কেননা এরা সবাই সরকারি কর্মচারী ছিলেন এবং যে সময় চুরি জোচ্চুরি ডাকাতি অন্যায় করেছেন সেই সময় তারা সরকারি কর্মচারী। সিবিআই 2022 সালে এই অনুমতি প্রার্থনা করে রাজ্য সরকারকে চিঠি লিখেছে। তারপর অজস্রবার রাজ্য সরকারকে মনে করিয়ে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেই প্রয়োজনীয় অনুমতিটুকু মেলেনি। জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে যখন মামলাটি চলছিল তখন আমরা দেখেছিলাম কিভাবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, মুখ্য সচিব, হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চকে লেজে খেলাচ্ছেন। কখনো তারা বলছেন না কেন আমরা দিইনি সেটা একটু ভালো করে তদন্ত করে আপনাদের জানাবো, কখনো বলছেন খুব ভলিউমনাস কাগজপত্র সব পড়ে তারপরে আমাদের মতামত জানাতে হবে তাই জানানো হচ্ছে না। চিফ সেক্রেটারিকে বারবার টাইম বাউন্ড অর্ডার দিয়েও কোনো ফল হয়নি। যেহেতু ধর্মের কল বাতাসে নড়ে, কিংবা বেশি চালাকি করতে গেলে একদিন গলায় দড়ি অনিবার্য হয়ে ওঠে, ঠিক সেই ঘটনাই ঘটেছে আজকে অপূর্ব সিনহা রায়ের ক্ষেত্রে। বিচারপতি সিনহা রায় বলছেন এই যে স্টেট স্যাংশন দিতে টালবাহানা করছে তার থেকেই বোঝা যাচ্ছে যে এই লোকগুলো কতখানি প্রভাবশালী। এরা যদি প্রভাবশালী না হতো তাহলে এদের স্বার্থ রক্ষায় রাজ্য এই ধরনের অবিমৃষ্যকারী আচরণ করতই না। সুতরাং সিবিআই যখন বলেছে হুজুর all these people are very powerful and if they are set free they will tamper evidence, they will influence witnesses, সেটাকে জাস্টিফাইড মনে করেছেন অপূর্ব সিনহা রায় because of the state's inexplicable attitude in carrying out its duties. দেখুন, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে এই স্যাংশনের জন্য অপেক্ষা করার কোনো দরকারই নেই, বিকজ দ্য স্যাংশন ইজ অটোমেটিক।
তা সত্ত্বেও দেওয়া হয়নি। আপনারা যদি জয়মাল্য বাগচির সেই সময়কার অর্ডারগুলো পড়ে দেখেন, এই অর্ডারে সেগুলো জাস্টিস সিনহা রায় এক্সটেন্সিভলি কোট করেছেন, তাহলে দেখবেন কতখানি বিরক্ত হয়ে বিচারপতি বাগচি তার সেই অর্ডারগুলো লিখেছিলেন এবং কতটা নির্লজ্জের মতো আমাদের রাজ্যের মুখ্য সচিব আদালতের ভর্ৎসনা হজম করেও মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তার আজ্ঞাবহ দাসের মতো আচরণ করেছেন। আজ নিজেদের ফাঁদে নিজেরা পড়ে গেছেন। বিচারপতি সিনহা রায় বলছেন, এই যে রাজ্য যেভাবে স্যাংশনের প্রসেসটাকে বিলম্বিত করে 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 আজ পর্যন্ত আটকে দিয়েছে, সেটা কি সম্ভব হতো যদি এরা লালু পাচু উড়ুকাতু মদনারা হতো? তার মানে কি এদের ইন্টারেস্ট রক্ষায় রাজ্যেরও একটা স্বার্থ কোথাও আছে। সুতরাং there is an unholy nexus। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, সমস্ত বেইল অ্যাপ্লিকেশনেই যে কারণটা কমন থাকে সেটা হলো, হুজুর বিচার প্রক্রিয়া কবে শুরু হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, আদৌ হবে কিনা কবে হবে সেটাও আমরা জানি না। তাহলে কি এই অনিশ্চয়তার মধ্যে অকারণে আমাদের গুম ঘরে বন্দি করে রাখাটা উচিত? এটা কি সংবিধানের 21 নম্বর ধারা নাগরিক হিসেবে আমাদের যে মৌলিক অধিকার দিয়েছে তার পরিপন্থী নয়? অপূর্ব সিনহা রায় বলছেন, ট্রায়াল যে শুরু হতে পারেনি, চার্জশিট হয়ে গেছে, মোস্ট অফ দ্য ডকুমেন্টেশনস কমপ্লিট, ইন্টারোগেশন অফ পসিবল উইটনেসেস কমপ্লিট, তা সত্ত্বেও যে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না, তার একটা মস্ত বড় কারণ হলো স্যাংশন না পাওয়া পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হতেই পারে না। তার মানে procuring sanction from the government is a sine qua non for initiating the trial process। সুতরাং এই বিচারপতির মতে ট্রায়াল হতে যদি এই কেসে বিলম্ব হয়, তাহলে তার জন্য আমাদের বিচার বিভাগের স্বাভাবিক শ্লথতা বা গয়ঙ্গচ্ছ মনোভাবই দায়ী নয়, তার চেয়েও বড় দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। তৃতীয়ত তিনি বলেছেন যে এই যে বারে বারে কোর্ট বলা সত্ত্বেও একটা প্রয়োজনীয় এবং রুটিন মাফিক স্যাংশন দিতে রাজ্য সরকার গড়িমসি করছে, এটা জুডিশিয়ারির কাজে সরকারের হস্তক্ষেপের শামিল। This is a very strong denunciation of the state government। এবং এই যে সেপারেশন অফ পাওয়ার্স এর প্রিন্সিপাল, যার উপরে আমাদের কনস্টিটিউশন দাঁড়িয়ে আছে, এটা তাকেও লঙ্ঘন করে। কেননা সেপারেশন অফ পাওয়ার প্রিন্সিপালে এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং বিচার বিভাগ কেউ কারুর ডোমেইনে অনধিকার চর্চা করবে না বা মাথা গলাবে না, এটাই হচ্ছে নিয়ম।
কিন্তু জাস্টিস সিনহা রায় বলছেন স্টেট by deliberately ignoring this court's order is actually interfering with the judicial process, which is never allowed or permissible. অতএব যে সিদ্ধান্ত জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে নেওয়া সম্ভব হয়নি এবং যে সিদ্ধান্তের কথা বিচারপতি বন্দ্যোপাধ্যায়ও বলেননি, অপূর্ব সিনহা রায় তার অর্ডারে সেটা পরিষ্কার করে লিখে দিয়েছেন। তিনি বলেছেন, আমি রাজ্য সরকারকে আর মাত্র এক পক্ষকাল সময় দিলাম প্রসিকিউশনের প্রশ্নে সম্মতি জানানোর জন্য। এই সময়ের মধ্যে সরকার যদি প্রয়োজনীয় অনুমতি না দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে যে হ্যাঁ তারা অনুমতি দিয়েছেন, সেটা ধরে নিয়েই ট্রায়াল চালু করতে হবে। দেখুন, অকারণে বিচার বিভাগের সঙ্গে, তাও হাইকোর্টের মতো একটা কনস্টিটিউশনাল বেঞ্চের সঙ্গে অকারণে পাঙ্গা নিলে এই পরিণতি অনিবার্য। সুতরাং এখন তাহলে গল্পটা কি দাঁড়ালো? এর পরের জামিনের আবেদনে এই অভিযুক্তদের কেউ একথা লিখতে পারবেন না যে হুজুর বিচার প্রক্রিয়া কবে শুরু হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, হয়তো তার মধ্যে শুরুই হয়ে যাবে, সে সরকার অনুমতি দিক আর না দিক। আর একবার যদি জেলে থাকা অবস্থায় ট্রায়াল শুরু হয় তাহলে সিবিআইও কিন্তু প্রাণপণ লড়ে যাবে যে এদের ট্রায়াল হওয়া উচিত while they are in custody, এবং টু দ্যাট এক্সটেন্ট আজ পর্যন্ত এদের কেসের যে একটা মস্ত বড় মেরিট ছিল সেটা কিন্তু সম্পূর্ণ নিউট্রালাইজড হয়ে যাবে। অতএব পার্থ চট্টোপাধ্যায় যদি পারেন ওই জেল থেকে একটা ফোন করে তার নেত্রীকে বলতে পারেন, আমার তো সর্বস্ব গেছে, মন্ত্রীপদ গেছে, দলীয় সদস্য পদ গেছে, বান্ধবী গেছে, বান্ধবীর কাছে গচ্ছিত কুবেরের ধন গেছে, মান ইজ্জত তো ছোটবেলা থেকেই গেছে, এখন আর নতুন করে যাবার কিছু নেই। কিন্তু এইভাবে মরার উপর খাঁড়ার ঘা না দিলেই কি তোমার চলতো না? এটা কি তুমি না বুঝে করলে? না বিলক্ষণ বুঝে পার্থ চট্টোপাধ্যায় জেলেই থাকুক সিবিআই ইডির মতো মনে মনে সেটা তুমিও চাও? আমার মনে হয় পার্থবাবুর উচিত হবে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে ফোন করে তাকে এই প্রশ্নটি করা। নমস্কার, ভালো থাকবেন।